তো বাদুড়িয়া বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে আছি। মারিয়া বলল, দিদিভাই তুমি কৌশিককে তো চেনো, আমি কৌশিককে পাঠাচ্ছি। এই দেখো আমার বুনুকে কেমন লাগছে বলো, একদম পরি। আর এই যে এই দিদিভাইদের সাথে এক্ষুনি আলাপ হলো, আর এটা দাদা ভাই আর দিদিভাই এসছে। খুব ভালো লাগলো শিল্পীদের সাথে আলাপ হয়ে, খুব ভালো লাগলো। বাবা সুন্দর সেজেছে, সুন্দর লাগছে। না সাজি কুষে দিচ্ছি কোথায়, এমনি সুন্দর। ও মা গো। এমনি সুন্দর। সত্যি আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমি তো তুমি আমার নাম ধরেই রেখো। তাহলে হ্যাঁ তুমি আমার ছোটই হবে, ছোটও হবে। কেন বলছি বলো তো, তাহলে অনেক ছোট আমার থেকে তুমি। আমার এই তো 37 প্লাস, আমার বড় মেয়ে ক্লাস 10 দিল। নাম ধরে যাবো, তোমার নাম কি? তো এই যে আমরা কিন্তু ভিডিওতে দেখি যেন মারিয়ার হাইটটা খুব বেশি লাগে না, কিন্তু না, কাকিমা তো প্রচণ্ড লম্বা। কাকিমার পাশে দাঁড়ালে যেন একটা ছোট বাচ্চা মতো লাগে আমাদের। আর মারিয়াও যথেষ্ট লম্বা, কিন্তু ভিডিওতে কিন্তু অতটা লম্বা লাগে না। আর সত্যি খুব পরীর মতো লাগছিল, মুখটা সত্যিই লক্ষ্মী, একদম লক্ষ্মী লক্ষ্মী মুখটা, খুব সুন্দর। বোন সব কিছু। তো ওর বিয়ে হয়ে গেছিল 2020 সালে। তো আমি তো ব্লগিং করছি নতুন, তো তোমরা ওকে দেখতে পাও না। তো ওই জন্য কমেন্ট করা যে তোমার কি কোনো কেউ মেয়ে কেউ নেই, সবাই ছেলে। তো এখন যারা আছে সব আমার ছেলেরা, রাজ, বিট্টু, কৌশিক সব ছেলেরা। আরও একটা বোন আছে, সে আসতে পারেনি, সে হচ্ছে রচনা। তোমরা ওকে একটু অর্ধেক দেখেছো আমার ব্লগে। তো অনেকদিন পর দেখা হলো। ওই যে একটা কুস্কুর কেটে দিল, এত দর্শে ছিল আমার মেরেছিলাম। এই যে এখনো দাগ আছে। চলো পরে আসি। এইখান থেকে ভয়েস ওভারই দিতে হবে, পুরো ভিডিওটা ভয়েস ওভার দিতে হয়েছে একটাই কারণ মাইক বাজছিল খুব জোরে জোরে। তো এই যে দেখো পায়েল, তারপরে দাদা ভাই। পায়েল তো অনেকটা ছোট আমার থেকে, ওকে আমি তুমি করেই বললাম। তারপরে শেষে গিয়ে আর দিদি ভাই বললাম না। ফার্স্টে সবাইকেই একটু তুমি করে বলতে কেমন লাগে না একটু। তো বললো দিদি ভাই আমি তোমার থেকে ছোটই হব। তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই। ওর বয়স যখন শুনলাম 30 বছর, তখন তো দেখলাম ও আমার থেকে 7 বছরের প্রায় ছোট। তো ওকে কি করে বলি দিদি ভাই। কিন্তু হ্যাঁ দাদা ভাইকে একদমই বলতে পারলাম না, তবে খুবই ভালো। খুব ভালো লাগলো, প্রথম দিনই এত সুন্দর মানে লাগলো কথা বলে। আর আমি তো তোমরা জানো সবার সাথে ওরকমভাবে মিশতে পারি না। তো পায়েলকে দেখে এতটাই ভালো লেগে গেল যে আমরা দুজনের সাথেই দুজন খুব সুন্দরভাবে মিশে গেছিলাম এইটুকু সময়ের মধ্যে। আর এই যে দেখো আমাদের বার্থডে গার্ল ফাইনালি এখানে এসছে, কেকটাও খুব সুন্দর ছিল আর মারিয়াকে দেখতেও খুব ভালো লাগছিল। সত্যি বলতে মেয়েটা খুবই মিষ্টি। আমরা বাইরের থেকে না, এই জন্য বলি যে কাউকে দেখে না আমরা কোনো সময়ই তাকে জাজ করতে পারি না। আমরা ভিডিও করি ঠিকই, কিন্তু মানুষটাকে কাছের থেকে জানলে বুঝলে। অনেক দিন থেকেই আমাদের দুজনের ভালোবাসা, তোমরা হয়তো অনেকেই জানো যে অনেক দিন থেকেই ইউটিউবে যখন আমি প্রথমে কন্ট্রোভার্সি করি, যখন প্রথমে মারিয়া শুরু করে ভিডিও, ওই কাকিমার মতো কিন্তু মারিয়াও এসে আমাকে কমেন্ট করেছিল। তো যাই হোক ওইসব কথা আজকে আর এই খুশির দিনে বলবো না। এই দেখো অনুপম পাশে দাঁড়িয়ে আছে, হলুদ গেঞ্জি পরা। তো আমি অনুপমের পাশেই দাঁড়িয়েছিলাম। মারিয়া বারবার ডাকছিল দিদিভাই এখানে আসো, পায়েলও বলছিল দিদিভাই এখানে আসো। তারপর ফাইনালি অনুপম বলে দিদিভাই তুমি আমার পাশেই দাঁড়াও। তো এই যে অনুপমের পাশে আমি দাঁড়িয়েছি, আর বেশ সুন্দর কাকিমা কাকু মারিয়ার পাশে আছে। কাকুও সত্যি খুব ভালো মানুষ, আর কাকিমার কথা যতই কম বলবো ততই সত্যি, মানে সত্যিই যত বেশি বলবো ততই কম হবে। কাকিমা সত্যিই ওই রকম টাইপেরই মানুষ, দেখো না হাসি মজাক করে, ঠিক উনি ওই টাইপেরই মানুষ। আর যথেষ্ট ভালোবাসেন সবাইকে, ওরা সবাইকে খুব আন্তরিকতার সাথে জানো তো ডাকে। তো আমার খুব ভালো লেগেছে। আমি খুব একটা যে বড় বড় ইউটিউবারের বাড়িতে গেছি বা ছোট ইউটিউবারের বাড়িতে গেছি, তোমরা তো দেখেছো, কোথাও ওরকমভাবে আমি যাইনি বা ক্যামেরা করিনি। আমার একদমই ইচ্ছা ছিল না। বললো দিদিভাই তুমি একটু ক্যামেরা করবে না? মারিয়া বারবার বলছিল যে দিদিভাই তুমি অবশ্যই ক্যামেরা করবে। তো ভাবলাম একটুখানি তোমাদের কাছে শেয়ার করি। আর এসছি যখন এত দূরে, কিন্তু এসেছি আমি সার্থক, আমার খুব ভালো লেগেছে। মানে অনেক বড় বড় জায়গায় হয়তো বা গেছি এর আগে, কিন্তু মারিয়াদের বাড়িতে গিয়ে আমি খুবই আনন্দ পেয়েছি। জানো তো ভালোবাসার জিনিসটা না কখন যে কোথা থেকে আমরা পেয়ে যাই সেটা ভাবা সত্যিই
যাই হোক, এই দেখো তো মারিয়া সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, সবাইকে। আর অনুপমও কিন্তু খুব ভালো ছেলে, ও কিন্তু আমাকে আগে দেখেনি, শোনেনি, হঠাৎ করেই দেখা, শুধু মারিয়ার কাছ থেকে শুনেছে আমি দিদিভাই, বেশ সুন্দর দিদিভাই বলে ডাকছে। আর কৌশিকের কথা কি বলবো, কৌশিক এত সুন্দর মিষ্টি একটা ছেলে, বিশ্বাস করবে না, আমাকে একবার স্টেশন থেকে নিয়ে গেল, আবার 1 ঘন্টায় স্টেশনে এসে ছেড়ে দিয়ে গেল, তাও টাইমের মধ্যে, তাও আবার কোন প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে সেটা পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, মারিয়া অনেক করে বলেছিল দিদিভাই আজকে তুমি থেকে যাও, তোমার এত কষ্ট হয়েছে, তুমি আজকে থেকে যাও, কিন্তু সম্ভব নয়, তোমরা তো জানো এর আগে আমি কোথাও ওইভাবে কারোর বাড়িতে রাত কাটাইনি। হ্যাঁ, তবে বলতে পারো কেন তোমার দিদিভাইয়ের বাড়িতে যাও না, হ্যাঁ একমাত্র দিদিভাই আর আমার মায়ের বাড়ি মানে বাপের বাড়ি, তাছাড়া আমি কোনোদিন আমার ননদের বাড়ি গিয়ে আজ পর্যন্ত রাত কাটাইনি। তো এই জন্য একটু কেমন লাগছিল, তো আমারই তাড়াতাড়ি আসার দরকার ছিল, আর অনেকটা দূরে, ভাবতে পারবে না তোমরা যে কতটা দূরে। হ্যাঁ, আমার পায়েল বলেছিল, দাদাভাইও বারবার বলেছে যে দিদিভাই আমরা তো ওই দিক দিয়েই যাব, তোমাকে চাকদা নামিয়ে দেবো, তো চলো আমাদের সাথে। কিন্তু ওদের এসি গাড়ি তো ভিতরে থাকবে, আর আমি না ওইভাবে এসি গাড়িতে গেলে আমার আরও কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, যেন আমার মনে হয় যে আমি বমি করে দেবো। ওই জন্য আমি রিস্কটা নিলাম না, আমি বললাম পায়েল আমি ট্রেনে করেই চলে যাব, ওইটা যেন একটু হাওয়াটা লাগবে। তবু এই দেখো মারিয়া সবাইকে পরিচয় করাচ্ছে, আর এই দেখো কৌশিক এখানে ওর মুখে মাখিয়ে দিয়েছিল কেক, আর ওইটা কাকিমার আঁচলের মধ্যেই ইয়ার্কি মেরে মানে মুছে দিচ্ছিল, আর আমরা খুব মজা নিচ্ছিলাম সেটা নিয়ে, সত্যি খুবই আনন্দ পেয়েছি। আর এখানে দেখো পায়েলকে বললাম যে চলো একটু ফুচকা খেয়ে আসি, পায়েল বলে দিদিভাই তুমি ভালোবাসো তাহলে বলবে তো, চলো না খাই গিয়ে। তারপরে দুজনে আসলাম, আর যেহেতু ও শুনেছে আমি খুব ভালোবাসি ফুচকাটা, তো এখানে এসে খুব বেশি খাইনি, যেহেতু একটু পরেই খাবার মানে খেতে হবে, আবার বেরিয়ে আসতে হবে। আর সকাল থেকে যেহেতু পুরো পেটটা খালি ছিল, আমি সকাল 7:30টার দিকে বেরিয়েছিলাম, তো পেটটা খালি ছিল, একটু বমিও হয়েছে, মানে বাদুড়িয়া স্টেশনে নামার পরে বমি করেছি, মুখ ধুয়েছি, তারপরে একটা ফার্মেসি থেকে ওষুধ নিয়েছি, জল খেয়েছি, তারপরে মারিয়াদের বাড়িতে গেছি। আর যখন ওদের বাড়িতে গেছি প্রায় অনেকটাই বেজে গেছিলো। এই দেখেও মেনু কার্ডটা মারিয়া আর কি মিষ্টি লাগছে এখানে দেখো ওকে দেখতে। এখানে ওরা দেখো প্রথমে দিয়েছে নুন লেবু, তারপরে নুন লেবু দেওয়ার পরে তারপরে চলে এসছে ফাইনালি আমাদের থালা। আর থালাটা একটু ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর তার মধ্যে আমি কথা বলছি, আর একটা কথাই বলছি যে এখানে সব ভয়েস ওভার দিতে হবে, যাই বলেছি না কেন, যেহেতু মাইক বাজছে ওই জন্য আর কোনো মানে নর্মাল কথা আমাদের তোমরা শুনতেই পারোনি, পুরোটাই ভয়েস ওভার দিতে হয়েছে আমাদেরকে। তো এই যে অনুপম এসেছিল, বলছিল দিদিভাই আমি তোমার পাশে বসে যাই, খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আমি বলছি তাহলে বসে যাও। তো বলে তো পায়েল বললো তাহলে একটু মারিয়াকে বলে আসো আগে, তো মারিয়াকে বোধহয় বলতে গেছিলো, তখন মারিয়া বললো যে একটু পরে বসো, বা যাই হোক কেউ একজন হয়তো বলেছে একটু পরে বসো, তো এসে বলছে কি দিদিভাই আমাকে একটু পরে বসতে হবে। আমি বলছি ঠিক আছে, বাড়ির লোকদের একটু পরেই খেতে হয়। যাই হোক, তারপরে এই যে দেখো প্রথমে চলে এসছে আমাদের ডিমের চপ। আর আমি আবার ডিমের চপের মধ্যে একটু লেবু চিপড়ে নিচ্ছিলাম, আর এখানে বাটার নান, কিন্তু নানটা এত সফট ছিল না, মানে এত অমায়িক ছিল, আর রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে, একদম বাঙালি বলে না, বাঙালিরা ভাতে ডালে মানুষ, মানে এই টাইপের। দেখো ফাইনালি দিল প্রথমে একটু নান, আর এটা হচ্ছে চানা মশলার তরকারি। তো আমাদের স্যালাডটা অনেকটা পরে এসে দেখো কাকিমা দেখে, সত্যি এত মিশুকে মানুষটা না বাইরের থেকে, তাই বলি মানুষকে দেখলে বোঝা যায় না, কতবার যে হামি দিচ্ছে, কাছে গিয়ে জড়িয়ে ধরছে, এইগুলোই ভালোবাসা, জানো তো। ওইটা খাওয়ার পরে দেখো এসে গেছে সাদা ভাত, তার সাথে দিয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে এখানে একটা বেগুনি। এইটা পেয়ে তো আমার মনটা ভরে গেছে, বিশ্বাস করে এই টাইপের একটা খাবার আমি চেয়েছিলাম দুপুরবেলা। তারপরে এঁচোড় চিংড়ি, তারপরে দেখো সর্ষে দিয়ে কাতলা, তারপরে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তারপরেও অনেক কিছু ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এত কিছু আর তোমাদের কাছে শেয়ার করলাম না, তবে তো খাবার দুর্দান্ত ছিল। আর আমি ফাইনালি বেরিয়ে এসেছি, কাকিমা তো যেতেই দেবে না, বলছে আজকে তুমি থেকে যাবে, তুমি একা এসছো কষ্ট করে, আর আজকে তুমি যেতে পারবে না। এই দেখো মারিয়া তার নিজের লোকেদের সাথে, কাকাই, তারপর জেঠু, তাদের সাথে সুন্দর করে ছবি তুলছে, একটা মানে সবার আদরের, মারিয়া যথেষ্ট আদরের, তো সবাই ভালোবেসে ছবি তুলছে। তো আমি ওইখানে একটু প্রোটেস্ট নিয়ে নিলাম, একটু নাচানাচিও করছিল, বেশ ভালো লাগছিল ওকে। আর এই যে ফাইনালি ঘরের দিকে যাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিতে, বেরিয়ে যাব, কারণ এখন প্রায় 3:30 বাজে, আর 4:30 মানে 4:25 আমার ট্রেন, আর 1 মিনিটও দেরি করতে পারবো না। এই দেখো তাদের ঘরটা ঢোকার আগে আমি তোমাদের একটু শেয়ার করলাম। খুব ভালো লেগে
পারিনি। আমরা ভালো না হলে এত মানুষ আসে, আমাদের কিন্তু কেউ নেই। কিন্তু শিল্পী আসছি, আর কবে আসবা ঠিক নেই। আবার আসবো আবার অবশ্যই। আসবা। না, ওই যে যাবে যে মদনপুরে দিদি বাড়ি থেকে আমাদের বাড়ি হয়ে তারপরে আসবে। আছেই তো, মদনপুর থেকে চাকদা পালপার আমাদের বাড়ি। তো তুমি তো চাকদায় থাকবো, তুমি তো খড়গপুরে চলে আমি যাবে। এইখানে থাকবো আরো 1-1.5 মাস। আসছি কাকিমাকে বাই বাই করে। ওই যে দাদাকে দাদা আসছি। হ্যাঁ, তো এই যে কৌশিক আমাকে ছেড়ে দিল। আর জানো ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে আমি ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, ওই শাড়ি পরেই এসে গেছি। আর এই শাড়ি পরে এসেছি বলে যে কী কষ্ট হয়েছে আমার না, তোমাদের জাস্ট বোঝাতে পারবো না। অনেকটা লেট হয়ে গেছে, এখন স্টেশনে বসে আছি। ট্রেন আসেনি, মারিয়াদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি, স্টেশনে বসে আছি। একটা ভাই এসে দিয়ে গেছে, খুব ভালো গো ওরা মানুষ, এত ভালো সবাই, এত ভিড়ের মধ্যেও এতটা ভালোবাসা দিয়েছে। তো চলো আজকে ভিডিও দিতে পারবো কিনা জানি না, যদি পারি তাহলে অবশ্যই দেবো, এডিট করার টাইম পাইনি। এখন বসে আছি স্টেশনে, আর শাড়ি যেটা পরেছিলাম ওইখানে ওইটা পরেই উঠে গেছি, আর চেঞ্জ করিনি। আবার চেঞ্জ করব, তার থেকে ভাবলাম এটা পরেই বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাব ব্যারাকপুরে দিদি বাড়ি, থাকবো না, দেখি যদি টাইম থাকে একদম চাকদায়, আর যদি টাইম না থাকে তাহলে ব্যারাকপুরে নামবো। তারপরে দেখো আমার এখান থেকে 1.5 ঘন্টা যেতে হবে ব্যারাকপুরে বা দমদমে, কিন্তু আমি একটা সিট পাইনি, এইভাবেই দাঁড়ানো, জানো তো। মারিয়ার বাড়ির থেকে এই যে সোজা দিদির এখানে, দিদি খাবার দিচ্ছে, খাবার বাড়ছে, আমিও খাবো। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। দিদির বাড়িতে এসে ভিডিও করিনি, কারণ বাবান তো তোমরা বুঝতেই পারছো পরীক্ষা হচ্ছে 5 তারিখ মে মাসের, আর নিট দিচ্ছে, বাবান প্রচুর পড়ছে। কারণ জাইবুও আপাতত ডিউটিই করছে না, মানে খুব কম করছে, বাবানের পাশেই টাইম দিচ্ছে। আর দিদি আর আমি চুপচাপ বসেছিলাম, বাবানকেও ওই জন্য আমি ক্যামেরায় আনিনি। সত্যি বলতে কি বলো তো, এই টাইমটা একদমই দিদির বাড়ির জন্য আমার পারফেক্ট ছিল না। তবু জাইবু বারবার বলছে তুই এত দূর যেতে পারবি না, নেমে যা ব্যারাকপুরে। জাইবু ফোন করছে, দিদি ফোন করছে, অত দূর তুই যেতে পারবি না, ব্যারাকপুরে নেমে যা, আজকের রাতটা থেকে তুই কালকে ভোরে বাড়ি চলে যাস। জবরদস্তি নামবো না, কারণ মেয়েরা ছিল না, যদি দেখে যে মাসিমণির ঘরে আমার পাগল হয়ে যাবে। এইখানে দেখো বাবানের সাথে যে আমার স্মৃতিগুলো, গত বছর অনেক বছর, প্রায় 5-6 বছর আগের যে বার্থডের যে স্মৃতিগুলো দিদি না বাঁধিয়ে রেখেছে সুন্দর করে। আর আমার আর বাবানের সাথে, আমার মেয়েদের সাথে, ওর বাবার সাথে, তো ওইটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন যাবে দিদি স্কুলে। তোমরা তো জানো দিদি স্কুলে চাকরি করে, তো আমি বললাম দিদি তুই স্কুলে চলে যাবি, আর বাবানকে দাদা পড়াতে থাকবে সারাদিন। আর দাদা যেহেতু আজকে ডিউটি যাবে না, আর আমি বোর হব, সত্যিই বোর হব, কারণ বাবান পড়ছে, আমিও চাই ওকে ডিস্টার্ব না করতে। ওই জন্য আমি বলছি দিদি আমি বেরিয়ে যাই, তাছাড়া আমার শরীরও খুব একটা ভালো লাগছে না, মেয়েরা যখন আবার আসবে তখন ওদের নিয়ে তোর কাছে আসবো। তাছাড়া দিদি 5 তারিখে কি 6 তারিখে বল্লভপুরে যাবে, ও কিছুদিন থাকবে ছেলের পরীক্ষা শেষ হলে। আমি বলছি ওইখানে গিয়ে সবাই না হয় আবার একসাথে হব। তারপরে একটা প্ল্যান আছে আমাদের, যেহেতু সবার এক্সাম, গরমের ছুটি পড়ে যাবে, এক্সামও শেষ হয়ে যাচ্ছে, তো আমি ওইখান থেকে এখন খাওয়া দাওয়া করে, মানে আর কিছু দিদির বাড়ির কিছু শেয়ার করিনি, নেক্সট টাইম করবো তোমাদের কাছে সমস্তটা। তো এই যে দেখো দিদি আমাকে ছেড়ে দিল এখানে, আর আমি মারিয়ার বাড়িতে গিয়ে সানগ্লাস বোধহয় ফেলে চলে এসেছি, কিংবা রাস্তায়, মারিয়াদের বাড়িতে যাওয়ার সময় রাস্তায়। যাই হোক, যেহেতু সামনে চুড়িদারে ছিল, কখন যে পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো আবার এই সানগ্লাসটা এসে ব্যারাকপুরে দিদি কিনে দিল, তো আবার কালকের ভিডিওতে দেখাবো। তো দিদির ওইখান থেকে আর ট্রেনের মধ্যে লালগোলা ধরেছি। ভাগ্য ভালো যে ব্যারাকপুর থেকে দিদি আবার স্কুলে আমাকে স্কুটিতে নামিয়ে দিয়ে, মানে স্কুটিতে নামিয়ে দিয়ে স্টেশনে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেছে। তো ওর আবার গেট পড়ে গেছে, যেহেতু ট্রেন ঢুকেছে, তখন ওইখান থেকে আমাকে বলছে দাঁড়া আমি ট্রেন দেখে দিচ্ছি। তো দিদি বললো যে 10:55-তে লালগোলা আছে, তুই একটুখানি দাঁড়িয়ে যা, 10:55-তে। তাড়াতাড়ি করে লালগোলা ধরেছি আর দাঁড়িয়ে এসছি। আর সত্যি কথা বলতে প্রচুর গরম ছিল, আর কালকে হচ্ছে মারিয়াদের বাড়ি থেকে এসছি,
আসার পরে এতটা জার্নি, হ্যাঁ, আর গরমের জন্য আর আমি বাস জার্নিটা করতে পারি না। মারিয়াদের বাড়িতে যাওয়ার সময় সমস্ত কিছুটা ঠিক ছিল, বাট ওই যে বাস জার্নি যে 1 ঘন্টার মতো, সেটাকেই আমি শেষ হয়ে গেছি। তারপরে দিদি তা মা আবার এদিক থেকে দাদাকে বলছে তুই ওকে গিয়ে নিয়ে আয় স্টেশন থেকে, স্টেশন বলতে টেকার স্ট্যান্ড থেকে। দাদা বলছে এইখান থেকে এইটুকু ব্যাগ তো নেই, চলে আসতে পারবে, বল না তুই ওকে নিয়ে আয়। বাবা চিল্লাচ্ছে এদিক থেকে কেন বেরোলো এত রোদে। এদিকে দিদি বলছে তুই কেন বেরোচ্ছিস, আজকে দিনটা থাক না বোন, কালকে একটু আমরা অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাব, ওই যে জগদম্বা যেটা করেছিল আর কি, রানী রাসমণির মেয়ে। তো আমি বলছি দেখ মেয়েরা আসেনি তো আমি এখন একলা একলা ঘুরে মজা পাবো না, আর মেয়ে যদি ফোনে দেখে যে মাসিমণির বাড়িতে গেছে এখন মা, বলবে এতদিনে আমরা ছিলাম তুই মাসিমণির বাড়িতে আমাদের নিয়ে যাওনি। আর একটু দাদা ভাইয়ের ভক্ত যেহেতু, আর যেহেতু বাবানের এখন এক্সাম, আমি কোনো রকমভাবে ওকে ডিস্টার্বও করতে চাইনি, যার জন্য দিদি বারবার বলা সত্ত্বেও আমি বেরিয়ে এসেছি। আমি বলছি তুই স্কুলে যাবি আমাকে ছেড়ে দিবি, তো দিদি ছেড়ে দিয়েছে, ট্রেনেও উঠেছি। এখান থেকে দাদা নিয়ে এসছে, মা আসার পরে মা বলে তাড়াতাড়ি করে গাটা ধুয়ে নাও, খেয়ে নি, তোমার জন্য আমরা কেউ খাইনি, তখন বাজে ওই তো 1টা-1.5টার মতো। তো বলে খেয়ে নাও। তো আমি বলছি মা বিশ্বাস করো আমি এখন কিছু খেতে পারবো না, আমার গাগুলো আছে, তুমি শুধু আমাকে জল দাও। তো মা 1 গ্লাস শরবত করে দিল, শরবতটা খেয়ে গাটা ধুয়ে শুয়ে পড়েছি। শোয়ার পরে ওই 3:30টার দিকে উঠেছি, তখন মা বলে একটু ভাত খেয়ে নে বাবা, তারপরে একটুখানি ভাত খেয়েছি, আবার শুয়েছি। তারপরে একবারে উঠেছি ওই 8:30টার দিকে, উঠে একটুখানি লাইভ করলাম ওই চ্যানেলে, কেননা জানি ওই চ্যানেলটা বসে যাবে। তারপরে এই যে এখন ভিডিও এডিট করতে করতে ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, এই জন্য ফাইনালি শেষ করতে এলাম। হ্যাঁ, তবে মারিয়াদের বাড়িতে গেছি, আবারও বলবো সত্যিকারের খুব ভালো লেগেছে আমার। তাই তোমাদের বলবো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ, হ্যাঁ, কারণ কিছু কিছু সম্পর্ক না হয়তো ভিউজের জন্য আমরা অনেক সময় গিয়ে থাকি বা ভিউজের জন্য করে থাকি, কিন্তু তারপরেও না কোনো কোনো সম্পর্কে এতটা ভালোবাসা হয়ে যায়। রক্তের সম্পর্কই মেন নয়, জানো তো, জাত অজাত নিজের ধর্মের নয়, এগুলো কিছু না গো, সম্পূর্ণ হচ্ছে মনুষ্যত্ব। মানুষের মধ্যে যদি মনুষ্যত্বটা থাকে, ভালোবাসাটা থাকে, তাহলে সবার সাথেই সবার ভালোবাসা হতে পারে। তবে মেয়েটা সত্যিই ভালো। যেই মারিয়াকে আমি প্রথম দিন চিনেছিলাম, আমি কালকে গিয়ে বুঝতে পেরেছি যে হ্যাঁ এই সেই মারিয়া। মানুষের মধ্যে ভুলভ্রান্তি হয়, হয়তো বা মারিয়ার মধ্যেও হয়েছে বা আমারও হয়ে থাকে, তো সব মিলিয়েই আমরা মানুষ। তবে খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমি, খুব ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। যদি তোমাদের কারোর একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর অবশ্যই এই দিদিভাইয়ের পাশে থেকো, অনেক দরকার তোমাদের সাপোর্টের, অনেক দরকার। তো চলো, গুড নাইট, টাটা।